ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগোবে না বললেন ডক্টর ইউনূস। একসঙ্গে চলবে সংস্কার ও নির্বাচন প্রস্তুতি। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। চাপিয়ে দেয়া কিছু মানবে না জনগণ। লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার তাগিদ। বাংলাদেশ চীন উন্নয়ন অগ্রযাত্রার বিশ্বস্ত সহযোগী। ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা সহ সব ইস্যুতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। 31st নাইটে পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ। আতশবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ক্যাপসের। সারা দেশে শীতকালীন সবজির বাজারে স্বস্তি। ডিমের দাম কমলেও মুরগি কেজিতে বেড়েছে 20 টাকা। অপরিবর্তিত মুদি পণ্য। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত। জাহাজে 7 খুনের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে নৌযান শ্রমিকরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি শিকা আজিজ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে রাজধানীতে ঐক্য, সংস্কার ও নির্বাচন সংলাপে এ কথা বলেন তিনি। সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত ঐক্য আরও মজবুত করেছে। আর সংস্কারের প্রাতিষ্ঠানিকীকরণে জোর দেন সংবিধান সংস্কার কমিশনের অধ্যাপক আলী রিয়াজ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়িতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে দুদিনের ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ শুরু হয়েছে। সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্যে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের, কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলেও জানান তিনি। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে ঐক্য, সংস্কার ও নির্বাচন তিনটিই প্রয়োজন বলে মন্তব্য করেন সংলাপে উপস্থিত অর্থনীতিবিদ ও সোয়াসের অধ্যাপক মোস্তাক হোসেন খান। ঐক্য, সংস্কার, নির্বাচন, এই তিনটাকেই আমাদের সামনে রাখতে হবে। সংলাপে উপস্থিত অর্থনীতিবিদ আলী রিয়াজ বলেন, যে কোনো সংস্কারের কার্যকারিতার জন্য প্রাতিষ্ঠানিকীকরণের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন জরুরি। এ সময় উপস্থিত উপদেষ্টা মণ্ডলী এবং বিভিন্ন রাজনীতিবিদরাও কথা বলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, যতটুকু সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন চায় বিএনপি। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি আন্তরিক। 16 সাল থেকেই ভিশন 2030 থেকে পরিবর্তনের বিষয়গুলো সামনে এনেছে বিএনপি। 2022 সালে প্রথমে 10 দফা, পরে শরিকদের সাথে আলোচনা করে 31 দফা সংস্কার কর্মসূচি গ্রহণ করার কথা জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি 700 নেতাকর্মী গুম হয়েছে, 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার বিষয়টি সামনে আনেন। সংস্কারের জন্য রাজনৈতিক দলের সাথে কমিশনগুলো আগে বসলে ভালো হতো বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন?
একথা ডক্টর রিয়াজ বলেছেন, সবাই বলছেন, আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা, গেটওয়ে টু ডেমোক্রেসি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। ব্যবসা বাণিজ্য, জলবায়ু সমস্যা, রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহ সবকিছুতে চীনকে সাথে নিয়ে কাজ করবে বাংলাদেশ। এতে দুই দেশের স্বার্থ নিশ্চিত হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীন দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি সহ বাংলাদেশের সব উন্নয়ন অগ্রযাত্রায় চীন একসাথে কাজ করে যাবে বলেও জানান তিনি। The Chinese embassy in Bangladesh is also ready to collaborate with scholars from both countries to develop more flagship academic initiatives. Together, we can foster a quality platform for think tanks to plan together. We need a seamless connectivity between Bangladesh and China, and the most viable route passes through Myanmar. We hope for return of a peaceful and stable Myanmar, including return of the Rohingya refugees to the Rakhine state with rights and security, so that this connectivity can be established to the mutual benefit of our peoples. ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও জানান, 31st নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটকা ফোটানোর ফলে বিদ্যমান শব্দ দূষণ ও বায়ু দূষণে ভিন্ন মাত্রা যোগ করে। এদিকে 31st নাইটে আতশবাজি মুক্ত নববর্ষ উদযাপনের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস সদস্যরা। এ সময় বক্তারা পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এছাড়াও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর 7 বিধি লঙ্ঘন করে অননুমোদিতভাবে ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফোটালে তা বিধিমালার 18 বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। সেলিব্রেশনের ঠিক আগের অবস্থা থেকে সেলিব্রেশনের পরের ঘন্টাতে 42% শব্দ দূষণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বেসলাইন যেটি 60 ডেসিবেল ছিল সেটি বৃদ্ধি পেয়ে 85 ডেসিবেলে গেছে। ওই মুসলমান মুমিন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না। ওখান থেকে আমি বলবো যে আপনারা সবাই একটু চিন্তা করেন যে কিভাবে আপনি নববর্ষটা উদযাপন করতে পারবেন অপরকে ক্ষতি না করে। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। রাজধানীর বাজারগুলোতে কমেছে শীতকালীন সবজির দাম। 20-30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এসব সবজি। এতে এক প্রকার স্বস্তি ফিরছে জনমনে। তবে সবজির দাম কমলেও বাজারে অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের দাম। বিস্তারিত আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্টে। সপ্তাহের ছুটির দিন শুক্রবার, কারণ বাজারে ক্রেতাদের ভিড়। বাজারে যোগান বেড়েছে শীতকালীন পণ্যের, অনেকটাই কমেছে সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা পাওয়া যাচ্ছে 25 থেকে 30 টাকায়। ব্যবসায়ীরা বলছেন জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত কম দামেই মিলবে সবজি। মূলা, শালগম, পেঁপে এগুলো হলো এই 25 থেকে 30-35 টাকার ভিতরে। মোটামুটি সব সবজির দামই অনেক কম। সবই সবজির দাম মোটামুটি ইনশাল্লাহ দাম কম। বর্তমানে সব মালের ভরপুর সিজন, এখন দামও কম। সিজন হিসাবে দাম ঠিক আছে, দাম কম আছে, কারণ কৃষকেরও তো বাঁচতে হবে। কমেছে আলু পেঁয়াজের দামও, অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে। বাজার করে অনেক স্বস্তি পাচ্ছি, কারণ কদিন আগেও অনেক উচ্চ মূল্য ছিল, সেটা এখন খুবই নিম্ন এবং বাজার করে আমাদের খুবই ভালো লাগছে। অনেক কম আছে। এই শীতকালীন সবজি তো এটা কাঁচা বাজার, কখন বাড়বে কখন কমবে। যে বাজারে এখন যে সিস্টেম আছে, যে পরিমাণে কম আছে, আর যদি একটু কমে তো ভালো হয় আমাদের জন্য। তবে সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। ঊর্ধ্বগতির মধ্যেই চলছে মাছের বাজার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
দেশের আইন অঙ্গনের আলোচিত বছর কেটেছে 2024 সাল। আদালতের কোটা ব্যবস্থা পুনর্বহালের এক রায় বদলে দেয় দেশের রাজনীতির দৃশ্যপট। রায়ে ছাত্র সমাজের ক্ষোভের আগুনে তছনছ হয় স্বৈরাচার হাসিনার 15.5 বছরের ক্ষমতার মসনদ। এরপর 5 আগস্ট পরবর্তী দেশের পলাতক প্রধানমন্ত্রী হাসিনার বিচার কার্যক্রম প্রক্রিয়া আইন অঙ্গনের আলোচিত ঘটনাগুলোর একটি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাজবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচারের মন্ত্রী এমপিদের বিচার প্রক্রিয়া শুরুর ঘটনা বছর জুড়ে আলোচিত। 2024 সালে আইন অঙ্গনের হালচাল তুলে ধরছেন সাবরিনা মজুমদার। বিচার বিভাগের জন্য আলোচিত বছর কেটেছে 2024 সাল। চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য সাক্ষী হয়ে থাকবে বছরটি। শুরুটা হয় বছরের মাঝামাঝি সময়ে বিতর্কিত এক কোটা রায়ের মধ্য দিয়ে। 2018 সালের রায় বাতিলের দাবিতে বছরের মাঝামাঝিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাপ ছড়ায় ক্ষমতার মসনদ পর্যন্ত। শিক্ষার্থীদের আন্দোলনের কাছে মাথা নোয়াতে হয় হাসিনা সরকার আমলের বিচারপতিদের। কোটা নয়, মেধার ভিত্তিতে 93% নিয়োগের রায় আসে দেশের সর্বোচ্চ আদালত থেকে। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গী ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এই টোটাল 100 ভাগ। এভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা পালালে সর্বোচ্চ আদালত থেকে শুরু হয় সংস্কার। পদত্যাগে বাধ্য হন হাসিনা আমলের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের আরও 5 বিচারপতি। সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি নিয়োগ পান নতুন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের আরেকটি আলোচিত ঘটনা সংসদ সদস্যদের হাতে থাকা বিচারপতি অপসারণের ক্ষমতা রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে দেয়া। আওয়ামী সরকারের আমলে আনা সংবিধানের 16 সংশোধনী 21 অক্টোবর চূড়ান্তভাবে অবৈধ ও বাতিল করেন হাইকোর্ট। দ্যাট জাজমেন্ট ওয়াজ ইনঅপারেটিভ। এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই। ওই জাজমেন্টে বলেছে যে 16 অ্যামেন্ডমেন্ট বাতিল, তার মানে 15 অ্যামেন্ডমেন্টে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান ছিল ওটা রেস্টোর হয়ে গেল। বছরের আরেক আলোচিত বিষয়, চায়ের নিমন্ত্রণ দিয়ে 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উচ্চ আদালতে দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের হয়ে দিনের পর দিন বিচার বহির্ভূত রায় দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই আগস্ট গণহত্যায় সম্পৃক্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগও জমা পড়ে উচ্চ আদালতে। একই বছরের শেষ সময়ে এসে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ খালাস দেয়া হয় সব আসামিকে। 1 ডিসেম্বর মামলার পূর্ববর্তী রায়কে অবৈধ আখ্যা দিয়ে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। গত 2 দশক যাবৎ এই 21 আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দেন হাইকোর্ট। 2024-এ সবচেয়ে আলোচিত ঘটনার 15 সংশোধনী আংশিক বাতিল করে আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। সেই সঙ্গে সংবিধানের গণভোটের বিধানও ফিরিয়ে আনা হয়। আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অর্জন করলাম। বছরের শেষ নাগাদ আলোচনায় ছিল বিচারালয়ে ডিমকাণ্ড। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সর্বত্র স্বৈরাচার হাসিনার মন্ত্রী এমপিদের ওপর ডিম বর্ষণ। শুধু তাই নয়, হাইকোর্টের এজলাসেও বিতর্কিত মন্তব্যের জেরে ডিম ছুঁড়ে মারা হয় এক বিচারপতিকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 5 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার সকাল 11:30টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মাওয়াগামী থেমে থাকা একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি গিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
কার ও মোটরসাইকেলে থাকা 6 জন চালক যাত্রী গুরুতর আহত হন। পরে টহলরত সেনা সদস্যরা তাদের ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক 5 জনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, 3টি গাড়ি মাওয়ামুখী ছিল। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবার এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে 7 জনকে হত্যার বিচার সহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী নৌযান চলাচল, তবে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় সারা দেশে পণ্যবাহী জাহাজ বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান বন্ধ রেখেছেন তারা। চাঁদপুরে সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার, নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে সরকারিভাবে 20 লাখ টাকা ক্ষতিপূরণ এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান শ্রমিকরা। এই নদীর ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে, এটা বন্ধ করতে হবে। আমার বাইর খুনিদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করে আইনের আওতায় আনা, অতীতেও যেটা আমাদের, এটা বর্তমানেও তাই। তার পাশাপাশি মৃত পরিবারের ব্যক্তিকে কত 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এদিকে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়ে ঘটনা তদন্তে সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানান নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি। যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনায় রেখে আমরা যাত্রী পরিবহনকে কর্মবিরতির আওতামুক্ত রেখেছি এবং আমাদের বিশ্বাস 1-2 দিনের মধ্যে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা নিয়ে একটা বৈঠকের মধ্যে সন্তোষজনক একটা সমাধানে উপনীত হতে পারবে। এদিকে একই দাবিতে নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন পণ্য পরিবহনে কাজ করা নৌযান শ্রমিকরা। শুক্রবার শীতলক্ষার তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এছাড়া সকালে জেলার নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। নৌ শ্রমিকরা তাদের এই ভাই হত্যার প্রতিবাদে এবং তাদের কর্মস্থলে আগামী দিন নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি অব্যাহত রাখবে। সেজন্য আমরা আজকে বিভিন্ন ঘাটে আমরা প্রোগ্রাম করছি, আমরা শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি যাতে আগামী দিনে নৌপথে কোনো ধরনের সন্ত্রাসী, চুরি, ডাকাতি যাতে আর না হয়। সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং সন্ত্রাসীদের ফাঁসি চাই। এই হত্যার সুষ্ঠু বিচার এবং দাবি যতদিন না হবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলবে। এদিকে বাগেরহাটের মোংলাতেও হত্যাকারীদের বিচারের দাবিতে নৌযান শ্রমিকরা লাগাতার কর্মসূচি শুরু করেছে। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকছে। লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকলে ব্যবসায়ী সহ নানা প্রতিবন্ধকতা ও দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষকে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য সহ নিহত হয়েছেন 3 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। বৃহস্পতিবার রাতে কালকিনিতে এই সংঘর্ষ ঘটে। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানায়, বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে 8 নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারের দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগেও বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় করা মামলায় দীর্ঘদিন এলাকা ছাড়া আক্তার শিকদারের পরিবার। তারা এলাকায় ফিরলে দুপক্ষের মধ্যে রাতভর চলে সংঘর্ষ। এতে আক্তার শিকদার ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও 150 মানুষ। এতে 5 জন চিকিৎসাকর্মী অন্তর্ভুক্ত বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানান, বৃহস্পতিবার হাসপাতালের আশপাশে একাধিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একটি বাসভবনে কিছু লোক আশ্রয় নিলেও তাদের উপরও হামলা চালায় তারা। এতে প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি। অপরদিকে ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা বলেছে, গাজা শহরের একটি ভবনে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 9 জন নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যমটি। গাড়ি চোরদের স্বর্গ হয়ে উঠেছে জাস্টিন ট্রুডোর কানাডা। প্রতি মিনিটে চুরি হচ্ছে একটি গাড়ি, বাদ যায়নি আইনমন্ত্রীর গাড়িও। জরিপ বলছে 2022 সালেই দেশটিতে লক্ষাধিক গাড়ি চুরি হয়। ইন্টারপোল জানাচ্ছে এসব গাড়ি ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। পুলিশের কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জড়িয়ে পড়ছেন অপরাধ চক্রে। লুৎফর কবিরের রিপোর্ট। সময় নিচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট। এর মধ্যেই মার্সিডিজ, টয়োটা, অডির মতো এমন অনেক আধুনিক মডেলের গাড়ির দরজার লক খুলে মুহূর্তেই সরে পড়ছে একদল চোর। সিসিটিভির ফুটেজে বেরিয়ে আসছে চুরির চাঞ্চল্যকর দৃশ্য। কখনো মালিকের উপর আক্রমণ চালিয়ে নিয়ে যাচ্ছে মূল্যবান লেটেস্ট সিরিজের গাড়ি। টরন্টোয় বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি শিক্ষার্থী জানান, সম্প্রতি বাসার সামনে থেকেই অভিনব কায়দায় মাত্র 5 মিনিটে চুরি হয় তার শখের মার্সিডিজের নতুন গাড়ি। এ নিয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়েও পাননি সমাধান। অভিযোগ রয়েছে, চুরির ঘটনায় কয়েকটি বড় গ্যাংয়ের সঙ্গে হাত রয়েছে খোদ নিরাপত্তা বাহিনীর। কানাডার অন্টারিও প্রদেশের মিল্টন শহরের বাসিন্দা লোগান লাফ্রিনিয়া 2022-এর অক্টোবরে ঘুম থেকে উঠে দেখেন তার গাড়িটি নেই। সিসি ক্যামেরায় দেখেন হুডি পরা 2 ব্যক্তি গভীর রাতে গাড়িটি চুরি করে। মাসখানেক পর পশ্চিম আফ্রিকার ঘানার এক ওয়েবসাইটে হুবহু খোয়া যাওয়া গাড়িটি তার নজরে আসে। বিক্রয়ের জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বুঝতে বাকি নেই এটা তারই গাড়ি। কিন্তু কানাডা থেকে প্রায় 8,500 কিলোমিটার দূরে ঘানায় কি করে পৌঁছালো এ নিয়ে বিস্মিত লোগান। 2024 সালের শুরুতে বিশ্বের 137টি দেশের চুরি যাওয়া গাড়ির তালিকা করে ইন্টারপোল। ওই তালিকায় বেরিয়ে আসে গাড়ি চুরির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে জড়িয়ে আছে কানাডার নাম। বিশ্বব্যাপী চুরির গাড়িগুলো নিয়ে এক তদন্তে এসেছে এসবের অধিকাংশই আসে কানাডা থেকে। বিবিসির প্রতিবেদনে এসেছে 2022 সালেই 1 লাখের বেশি গাড়ি চুরির ঘটনা ঘটে দেশটিতে। প্রতি 5 মিনিটে ঘটেছে একটি চুরির ঘটনা। ভুক্তভোগীদের মধ্যে আছেন কানাডীয় আইনমন্ত্রীও। এসব ঘটনায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। চুরিসহ নিরাপত্তা দিতে না পারায় তার প্রশাসনের উপর কমছে আস্থা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে লিভারপুল। অন্য ম্যাচে এভারটনের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডের শুরুটা অবশ্য ভালো ছিল না লিভারপুলের। 6 মিনিটে জর্ডান আয়ুর গোলে লিড পায় লেস্টার। এরপর 50 মিনিটে অলরেডদের লিড এনে দেন কার্টিস জোন্স, আর 82 মিনিটে স্কোর লাইন 3-1 করেন মোহাম্মদ সালাহ। গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় সিটিজেনদের। 2024 সাল দেশের ক্রীড়াঙ্গনে শুধু ক্রিকেট আর ফুটবল নিয়ে আলোচনা থাকে বছর জুড়ে। এর বাইরের খেলাগুলো তেমন স্পটলাইটে না এলেও সেখানেও থাকে নানান সাফল্য ব্যর্থতার গল্প। এবারও আর্চার সাগরের সরাসরি অলিম্পিক খেলা থেকে শুরু করে দাবার কোর্টে জিয়াউর রহমানের মৃত্যুর মতো ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ। বছর শেষে হিসেবের খেরো খাতায় ঠিক কতটা হিসেব মেলাতে পারল বাংলাদেশের অ্যাথলেটিক্স অঙ্গন? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অ্যাথলেটিক্সে বছরের শুরুটা হয়েছিল আর্চার সাগরের সফলতার খবরে। যেই অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তাকিয়ে থাকতে হয় ওয়াইল্ড কার্ডের দিকে। সেখানে গলফার সিদ্দিকুর রহমান ও আর্চার নোমান সানার পর দেশের মাত্র 3য় ক্রীড়াবিদ হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিকে সরাসরি নাম লেখান সাগর। তবে এবারও অলিম্পিকটা ছিল এই আর্চারের জন্য শিক্ষা সফর। উল্টো বাংলাদেশের দ্রুত মানব ইমরানুর রহমান ইনজুরি নিয়ে অলিম্পিকে অংশ নিতে চাননি বলেও বিস্ফোরক মন্তব্য করেন। চলতি বছর সফলতা এসেছে ইনডোর অ্যাথলেটিক্সেও। স্প্রিন্ট ও হাই জাম্পে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের স্প্রিন্টার জহির ও হাই জাম্পার মাহফুজ। তবে নিষ্প্রভ ছিলেন দেশের দ্রুত মানব ইমরানুর রহমান। বক্সিং বাংলাদেশে সেভাবে জনপ্রিয় না হলেও গত এপ্রিলে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত
নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় 50 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জেতেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বক্সার জিনাত ফেরদৌস। এরপর সেপ্টেম্বরে পোল্যান্ডে আন্তর্জাতিক নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন তিনি, যা ছিল ইউরোপীয় বক্সিং কনফেডারেশন থেকে কোনো বাংলাদেশির প্রথম পদক জয়। বছরের শুরুতে ভারতীয় বক্সারকে হারিয়ে 8 রাউন্ডে লাইটওয়েট ক্যাটাগরিতে ইভেন্ট জেতেন বাংলাদেশের আরেক আলোচিত বক্সার সুরকৃষ্ণ চাকমা। 2024-এর শেষে এসে বাংলাদেশের হকি ইতিহাসের সেরা খবরটা আসে। ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 21 এশিয়া কাপে পঞ্চম হয়ে যুব এশিয়া কাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। দেশের হকি ইতিহাসে যে কোনো পর্যায়ে এটাই প্রথম বিশ্বকাপ। 2024 দাবা অলিম্পিয়াডে নারী ও পুরুষ উভয় বিভাগেই বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশার। তবে সবার মধ্যে ব্যতিক্রম ছিলেন দেশের দাবার রানী রানী হামিদ। 81 বছর বয়সে অলিম্পিক খেলতে গিয়ে যে হইচই ফেলে দিয়েছিলেন, অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়ে 8 ম্যাচ খেলে জয় তুলে নিয়েছিলেন 7টিতেই। এছাড়া দাবার অন্যতম বড় প্রাপ্তি মনন রেজা নীর। মাত্র 14 বছর 5 মাস বয়সে বাংলাদেশিদের মধ্যে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার খেতাব অর্জন করেন নারায়ণগঞ্জের এই কিশোর। এমন অর্জনের বছরে সবচেয়ে বড় হারানোর গল্পটাও এই দাবার বোর্ডেই। জাতীয় দাবায় একটি ম্যাচ চলাকালীন গত 5 জুলাই দাবা বোর্ডে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হারানোর বেদনা আছে ব্যাডমিন্টন ও শুটিংয়েও। চলতি মাসেই ভারতের একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ম্যাচ পরিচালনাকালে হার্ট অ্যাটাকে মারা যান আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। জুলাইয়ে ক্যান্সারের কাছে হার মানেন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার আতিকুর রহমান। না ফেরার দেশে পাড়ি জমান এসএ গেমসে স্বর্ণজয়ী আরেক শুটার সাদিয়া সুলতানাও। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।